এসএসসি পরীক্ষার্থী 2025 শিক্ষার্থীদের জন্য নতুন করে আমি ধারাবাহিকভাবে সাধারণ গণিতের প্রতিটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা নিয়মিত আমার আইডিতে চোখ রাখবে এবং তোমাদের নিজস্ব কোনো যদি সমস্যার সমাধান করার ইচ্ছা থাকে, তোমাদের বিভিন্ন জনের যে সকল সমস্যা থেকে থাকবে সেগুলো আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, বিভিন্ন সমস্যা কথা বলবে। আমি সেই সমস্যাগুলো নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সুতরাং আজকে আমরা শুরু করব সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যা থেকে এসএসসি পরীক্ষায় মূলত সৃজনশীল পড়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু গত বছরকের প্রশ্ন বিচার বিশ্লেষণ করে যদি না পড়ে থাকি তাহলে সামনে আমরা পাবার জন্য একটা আশাবাদী থাকি। সেই সত্যি অধ্যায়টি করা প্রয়োজন হয়ে পড়ে। আবার বিশেষ করে বহু নির্বাচনী পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হয়। এক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে বিষয়গুলো জানার পরে যদি কোনো সৃজনশীল থেকে থাকে সেগুলোর উত্তর দিতে পারবে এবং বহু নির্বাচনী 100-100 উত্তর দিতে পারবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের ক্লাস করতে থাকবো। তা প্রথম অধ্যায় থেকে আমি কিছু টপিক্সের বিষয় দেখো যে আমি তুলে ধরেছি। ধারাবাহিকভাবে টপিক্সগুলো তোমাদের সামনে আলোচনা করব। তোমরা খুব ধীর মস্তিষ্কে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, দেখবে প্রথম অধ্যায় তোমাদের কাছে অতি সহজ হয়ে গেছে। 1 নম্বরে দেখো পূর্ণ সংখ্যার কথা বলা আছে। আসলে পূর্ণ সংখ্যা নিয়ে তোমরা ছোট ছিলেন থেকেই শিখে আসছো। সেক্ষেত্রে অধ্যায়টির নাম বাস্তব সংখ্যা, অথচ আমি শুরু করেছি পূর্ণ সংখ্যা দ্বারা, স্বাভাবিক সংখ্যা দ্বারা। বাস্তব সংখ্যাকে দেখো আমি 3 নম্বরে রেখেছি। এই কারণ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা আমাদের অনেক আগে থেকে জানা আছে। আমরা চেষ্টা করব সেই জানা জিনিসগুলোকে একটু হাত দিয়ে বাস্তব সংখ্যাতে যাওয়ার। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি বিচার বিশ্লেষণ করি, আমরা যদি দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে যে পূর্ণ সংখ্যা এটি যদি একটা পূর্ণ সংখ্যার হয়ে থাকে, পূর্ণ সংখ্যা হয়ে থাকে, তাহলে একে যদি আমরা ভাঙি, তিনটি অপশন পেয়ে থাকি বা 3 ধরনের সংখ্যা পেয়ে থাকি। পূর্ণ সংখ্যাকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, 3 ধরনের সংখ্যা পেয়ে থাকি। একটা হলো মাঝখানে যেটা, এটা হলো 0, ডান দিকে যেটা এটা হলো ধনাত্মক, বাম দিকে যেটা এটা হলো ঋণাত্মক। তাহলে আমরা এটা থেকেই পূর্ণ সংখ্যার সংজ্ঞায় যেতে পারি যে 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, এমন সংজ্ঞাটি তোমরা যেন কখনো দিও না। তোমরা 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। এখানে অখণ্ড বলা হচ্ছে কি কারণে? কোনো দশমিক ভগ্নাংশ হবে না, কোনো ভগ্নাংশ হবে না, পরিপূর্ণ সংখ্যা হবে। তবে 0 থাকবে, 0 অপেক্ষা বড় অখণ্ড সংখ্যা থাকবে, 0 অপেক্ষা ছোট অখণ্ড সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যার ভিতরে যে 3 ধরনের সংখ্যা আছে, 0 অপেক্ষা বড় অখণ্ড সংখ্যা সমূহকে ধনাত্মক সংখ্যা বলবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর 0 অপেক্ষা ছোট অখণ্ড সংখ্যা সমূহকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হবে। এক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা বুঝতে আমার মনে হয় আর কারোর বাকি থাকছে না। 2 নম্বরে আসো স্বাভাবিক সংখ্যায়। আসলে স্বাভাবিক সংখ্যা কি? পূর্ণ সংখ্যা সম্পর্কে আমাদের যখন জানা হয়ে যায়, স্বাভাবিক সংখ্যা জানতে আমাদের বাকি থাকে না। কারণ 0 অপেক্ষা বড়
সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আমি কি বললাম তোমরা আরেকবার দেখো, শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তোমরা নিশ্চয়ই বুঝেছো। এক্ষেত্রে যদি আমরা অন্য একটি সংজ্ঞায় যাই যে সকল গণনাযোগ্য সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এটাও বলা যাবে। কোন কারণে সকল গণনাযোগ্য সংখ্যা স্বাভাবিক সংখ্যা? কারণ আমরা যদি একটু লক্ষ্য করি, বাস্তব জগতে চলার জন্য, বাস্তব জগতে সমস্ত কিছু পরিমাপ করার জন্য আমরা যে গণনা করি, যে পরিমাপ গণনা করি, কোনো সংখ্যা গণনা করি, বা কোনো স্থান বা কোনো জমি বা কোনো বিষয়, যে কোনো কিছু, জনসংখ্যা গণনা, পাখি গণনা, কোনো পশু পাখির গণনা বা কোনো ফলমূল, এসবের যখন ওজন বাদে গণনা করি, তখন আমরা কিন্তু গণনার ক্ষেত্রে একেবারে পূর্ণ সংখ্যা ব্যবহার করি, তবে শূন্য অপেক্ষা বড়। কখনো গণনার সময় আমরা শূন্য ব্যবহার করি না, যে আমি শূন্যটি আম কিনবো, আমি শূন্যটি কলা কিনবো, এগুলো ব্যবহার করি না। সুতরাং স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে শূন্য বাদ, শূন্য কোনো বিষয় হিসেবে স্বাভাবিক সংখ্যার ভিতরে আসবে না। শূন্য অপেক্ষা বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হবে, অর্থাৎ গণনাযোগ্য সকল সংখ্যা স্বাভাবিক সংখ্যা। কারণ গণনার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা আরো দেখতে পাই, আমরা যদি ক্লাস অর্থাৎ শ্রেণী গণনার ক্ষেত্রে হিসাব করি, তাহলে খেয়াল করলে দেখা যায় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, কখনো বলা হয় না যে মাইনাস ষষ্ঠ শ্রেণীতে পড়তে হবে, মাইনাস সপ্তম শ্রেণীতে পড়তে হবে, বা 6.5 শ্রেণীতে পড়তে হবে, 7.5 শ্রেণীতে পড়তে হবে, এভাবে কখনো গণনা হয় না। অর্থাৎ পূর্ণ সংখ্যা দিয়ে গণনা হয়, তবে সেটা শূন্য অপেক্ষা বড় হতে হয়। এবার স্বাভাবিক সংখ্যা সম্পর্কে তোমরা নিশ্চিত জ্ঞান লাভ করে ফেলেছ। এবার আসি আমরা বাস্তব সংখ্যায়। আসলে বাস্তব সংখ্যাটা কি? বাস্তব সংখ্যা হলো, বাস্তব সংখ্যা যখন সংজ্ঞা দেওয়া হয় তখন বলা হয় যে সকল মূলদ ও অমূলদ সংখ্যা সমূহকে বাস্তব সংখ্যা বলে। কি বলা হয়? বাস্তব সংখ্যার সংজ্ঞায় বলা হয় সকল মূলদ ও অমূলদ সংখ্যা সমূহকে বাস্তব সংখ্যা বলে। তাহলে বাস্তব সংখ্যা আমরা বুঝে ফেললাম যে মূলদ অমূলদ নিয়েই বাস্তব। সুতরাং মূলদটা আমরা আলোচনা করবো, অমূলদটা আমরা আলোচনা করবো। বিশেষ করে আমরা দেখতে পাই মূলদ অমূলদ সম্পর্কে বহু নির্বাচনীতে যদি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো যে বলা হয় যে নিচের কোনটি মূলদ সংখ্যা, অথবা নিচের কোনটি অমূলদ সংখ্যা, অথবা নিচের কোনটি মূলদ নয়, নিচের কোনটি অমূলদ নয়, অথবা মূলদ অমূলদ নিয়ে বলা হতে পারে যে নিচের কোনটি সঠিক। অর্থাৎ বহু প্রতিসূচক বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে আসে। তাহলে আমরা প্রথম আসি 4 নম্বর যে মূলদের কথা বলা হচ্ছে, মূলদ সংখ্যা P/Q আকারের প্রকাশ করা যায় এমন সংখ্যা সমূহকে মূলদ সংখ্যা বলে, যেখানে P ও Q দুটি পূর্ণ সংখ্যা এবং Q is not equal to 0। তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কি পেলাম? P/Q আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যা সমূহকে মূলদ সংখ্যা বলে, যেখানে P ও Q দুটি পূর্ণ সংখ্যা এবং Q is not equal to 0। অর্থাৎ P/Q আকারে থাকবে, তবে
নিচের হর কিউ এর মান কখনো শূন্য হতে পারবে না, আর শর্ত থেকে যায় পিও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। বিষয়টাকে যদি আমরা আরেকটু ক্লিয়ার করে অন্যভাবে কেউ বলে থাকি, তাহলে সেক্ষেত্রে হবে যে যদি পিও কিউ দুটি পূর্ণ সংখ্যা বা কিউ ইজ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যার সমূহকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ যে শর্তগুলো আমি শেষে বলেছি, এই শর্তগুলো যদি প্রথমে বলে সংখ্যাটি প্রকাশ করা হয় সেক্ষেত্রেও হবে। তাহলে মূলদ সংখ্যাগুলো দাঁড়ায় কোনগুলো? যেমন 2 একটি মূলদ সংখ্যা, 2/3 একটি মূলদ সংখ্যা, 1 একটি মূলদ সংখ্যা, 1/2 মূলদ সংখ্যা, 5.6 মূলদ সংখ্যা, 1.3 মূলদ সংখ্যা, 4/3 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরা সবাই মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞা যদি আমরা জেনে যাই, তাহলে সেক্ষেত্রে অমূলদ সংখ্যা বুঝতে আমাদের সহজ হয়। অমূলদ সংখ্যা বুঝতে আমাদের সহজ হয়, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, শুধু যায় না দিয়েই এইটুকু লিখলে অমূলদ সংখ্যা হয়ে যায়। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এমন সংখ্যা সমূহকে অমূলদ সংখ্যা বলে, যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0। আবার যদি কেউ বলে যে যদি পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এমন সংখ্যা সমূহকে অমূলদ সংখ্যা বলে। তাহলে মূলদ অমূলদের বিপরীত, অমূলদ মূলদের বিপরীত। সেক্ষেত্রে অমূলদের উদাহরণের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আমরা বলতে পারি যে অমূলদের উদাহরণ হলো যেমন √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা, 2.3 4 5 6 7 1 2 অমূলদ সংখ্যা। আমরা মূলদ অমূলদের সংজ্ঞা বুঝে ফেলেছি, আমরা উদাহরণ বুঝে ফেলেছি, কিন্তু আমার শিক্ষার্থীদের কাছে যেটা বিশেষ করে যে ত্রুটিগুলো তাদের ভিতরে থাকে সেটা আমি এখন বলবো। বহু নির্বাচনী পরীক্ষায়, অর্থাৎ যে অবজেক্টিভ পরীক্ষা তোমাদের পরীক্ষায় তোমরা পরীক্ষাটি দাও, এখানে যদি অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা পড়ে, যে নিচের কোনটি অমূলদ সংখ্যা নিচের কোনটি মূলদ সংখ্যা, সেক্ষেত্রে তোমরা যে ভুলটি করো সেটি তোমরা ওই 4টে উত্তর দেখে পরিপূর্ণ নির্ধারণ করতে কিছুটা অক্ষম হও। কিন্তু আমি এখন মূলদ অমূলদের ছোট্ট করে একটা বৈশিষ্ট্য নিয়ে লিখব, যে বৈশিষ্ট্য জানা থাকলে তোমরা 100% গ্যারান্টি যে বহু নির্বাচনী পরীক্ষায় মূলদ অমূলদ চিহ্নে উত্তর দিতে পারবে। এসো মূলদের বৈশিষ্ট্য যদি আমরা নির্ধারণ করি, তাহলে আমরা 3টি বৈশিষ্ট্য পাব। 1 নম্বর, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। সকল সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, সকল অবৃত্ত দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। এবার অমূলদের বেলায় যদি আমরা আসি, অমূলদ সংখ্যার মাত্র একটি বৈশিষ্ট্য বিদ্যমান,
অর্থাৎ একটি বিষয় জানা থাকলে কোনটি অমূলদ আমরা চিনে ফেলব, সেটা হলো সকল অসীম দশমিক সংখ্যা অমূলদ সংখ্যা। অর্থাৎ যদি তুমি পেয়ে যাও পূর্ণ সংখ্যা তাহলে সেটি মূলদ সংখ্যা বলতে পারবে। যদি তুমি সসীম দশমিক পেয়ে যাও, অর্থাৎ সসীম দশমিকগুলো তো আমরা চিনি যে 3.4, 3.4, 5, 6, 8, অর্থাৎ দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি শেষ হয়ে যায় তাহলে সেটি সসীম দশমিক হয়। তাহলে সকল সসীম দশমিক সংখ্যা যদি থেকে থাকে সেটি মূলদ সংখ্যা। সকল আবৃত দশমিক, অর্থাৎ আবৃত দশমিক বলতে আমরা বুঝবো 3.4 পৌনমণিক অথবা 3.168 এই যে পৌনমণিক বা আবৃত দশমিক। তাহলে আবৃত দশমিক বা পৌনমণিক দশমিক সংখ্যা থাকলে সেটি হবে মূলদ সংখ্যা, আর সকল অসীম দশমিক সংখ্যা হবে অমূলদ সংখ্যা। অর্থাৎ তোমরা যখন বহু নির্বাচনী পরীক্ষায় পাবে প্রশ্নে, তখন তোমরা ক্যালকুলেশন করে দেখবে, মূল একটা জিনিস দেখবে, যদি সামনে পেয়ে যাও আবৃত দশমিক তাহলে সেটি মূলদ হিসেবে বিবেচনা করবে, যদি সামনে পেয়ে যাও সসীম দশমিক তাহলে সেটি মূলদ হিসেবে বিবেচনা করবে, যদি পেয়ে যাও পূর্ণ সংখ্যা তাহলে সেটি মূলদ হিসেবে বিবেচনা করবে। কিন্তু যদি একটু জটিল কোনো সংখ্যা পেয়ে থাকো তাহলে ক্যালকুলেটারে সরাসরি চেপে দেখবে যদি অসীম দশমিক পর্যন্ত হচ্ছে কিনা। অসীম দশমিক পর্যন্ত যদি হয় ওই সংখ্যাগুলো অমূলদ হিসেবে বিবেচনা করবে। আর যদি ক্যালকুলেশন করে তুমি দেখো যে ওই জটিল সংখ্যা হোক, সেই সংখ্যায় হোক যে মানে তোমার কাছে একটু কষ্টের সংখ্যা লাগছে, সেটিও যদি তুমি ক্যালকুলেশন করে দেখো সসীম দশমিক সংখ্যায় পেয়ে যাচ্ছ, তাহলে সেটি মূলদ হিসেবে বিবেচনা করবে। তাহলে আমরা খেয়াল করো যে বিশেষ করে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এই সম্পর্কে যেগুলোই আমরা আপাতত এই মুহূর্তে আলোচনা করছি এই ক্লাসে, তোমরা একটু যদি চেষ্টা করো আমার ক্লাসটি যদি ফলো করো তাহলে দেখবা যে যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এই বিষয়ের উপর যে বহু নির্বাচনী প্রশ্নই আসুক তুমি পারবে। দ্বিতীয় ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে, প্রথম অধ্যায়ের পরবর্তী বিষয় নিয়ে এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা নিয়মিত সাথে থাকবে। আইডিতে আইডির ভিডিওগুলোতে তোমরা কমেন্টস করবে, কার কোন সমস্যা সেটি কমেন্টস করবে। কমেন্টস বক্স দেখে নিয়মিত সমস্যার সমাধান দেওয়ার জন্য ভিডিও প্রস্তুত করতে আমি প্রস্তুত আছি। আল্লাহ।